আচ্ছা ভাবুন তো, একদিন হঠাৎই কেউ এসে বলল যে আপনি আর কয়েক ঘন্টা পরই মারা যাবেন, তখন আপনার অবস্থাটা কি হবে? হ্যাঁ, ঠিক সেরকমই হয় ইউনের সাথে। তার জন্মদিনের দিনই এক আগন্তুক এসে জানায় যে আর মাত্র 6 ঘন্টা পরই তার ছুরিকাঘাতে মৃত্যু হবে, অর্থাৎ তাকে কেউ খুন করবে। সে তো কিছুই বুঝে উঠতে পারে না যে তার এখন কি করা উচিত। তখনই ওই আগন্তুকের কথায় সে তার খুনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সে কি পারবে ওই খুনিকে খুঁজে বের করে নিজের জীবন বাঁচাতে? আর ওই আগন্তুকই বাকে, আর সেই বা কিভাবে জানলো যে ইউন কখন মারা যাবে? সে কি আসলেই তাকে সাহায্য করতে এসেছে, নাকি সেই আসল খুনি যে ইউনের জীবন নিয়ে খেলছে? এই সব প্রশ্নেরই উত্তর জানবো আজকের গল্পে, যার শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দিবে। তাহলে আর দেরি না করে চলুন মূল গল্পে যাওয়া যাক। মুভির নাম ইউ উইল ডাই ইন 6 আওয়ার্স। শুরুতেই আমরা ব্যস্ততম রাস্তার দৃশ্য দেখতে পাই, যেখানে আমাদের গল্পের নায়িকা লি জং ইউন বলে, জীবন চলে যায়, এটা কোনো ব্যাপার না যে তুমি কোথায় যাও আর কি করো, জীবন জীবনের মতো চলে। তো যখন ইউন রাস্তায় হাঁটতে থাকে তখনই একটি ছেলে তার পথ রোধ করে দাঁড়ায়। ইউন তখন পাশ কাটিয়ে চলে আসে। এরপর কি মনে করে যেন সে হঠাৎই পেছনে তাকায়, আর তখনই সেই ছেলেটি বলে, তুমি আগামী 6 ঘন্টার মধ্যেই মরতে চলেছ। এরপরই দৃশ্য চলে যায় অতীতে, যেখানে ইউন তার কাজের জায়গায় আসে। সে একটা কোম্পানিতে কাজ করে, আর কাজ শেষে সাইকেলে চড়ে সে মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে থাকে। তো মেট্রো রেল আসার সাথে সাথেই সে উঠে পড়ে। এরপর সে বলে, আমি প্রতিদিন নিজেই নিজেকে বোঝাতে থাকি যে লি জং ইউন মারা যেও না, দাঁত কামড়ে ধরে থাকো পৃথিবীটাকে। এরপরই ইউন একটা কনভিনিয়েন্স স্টোরে যায় কাজ করতে। সে তো এভাবেই অনেকগুলো পার্ট টাইম কাজ করে তার জীবন ধারণ করে থাকে, কিন্তু এতগুলো কাজ করেও তার আর্থিক দারিদ্রতা তো লেগেই ছিল। তো এই কনভিনিয়েন্স স্টোরে বসে বসেই সে গিমবাব খাচ্ছিল। তখনই সেখানে একজন ক্রেতা আসে। তো এই ক্রেতাটি পার্ক কিহুন নামের একজন ডিটেকটিভ, যে কিনা ইউনের পূর্ব পরিচিত ছিল। তো তারা একে অপরকে কিভাবে চেনে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, তো কিহুন এসে সেখানে নীল রঙের সিগারেট চায়, আর সেই সাথে এখানকার কিছু খাবার নিয়ে সেগুলোকেও প্যাক করে দিতে বলে। তখনই ইউন সেই খাবারগুলোর মধ্য থেকে একটা গিমবাব পায়, আর এটা দেখিয়ে বলে, আপনি কি এটা দিয়েই খাওয়া শেষ করতে যাচ্ছেন? তখন কিহুন বলে, তোমাকে খেতে দেখে তো আমারও খেতে মন চাইলো, তাই নিয়ে নিলাম। তো এরপরে ইউন তার সাথে টুকটাক কথা বলতে থাকে। সে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যদি অনেক পরিশ্রম করেন তাহলে কি আপনার বেতন বাড়বে? কিহুন বলে, হ্যাঁ তা তো বাড়বে। তখন ইউন বলে, আচ্ছা আপনি তো একজন সিভিল সার্ভিসের কর্মকর্তা তাই না, যেই চাকরি পাওয়ার জন্য সবাই লড়াই করে? তখন কিহুন বলে, হ্যাঁ তা তো করে, তুমিও চেষ্টা করে দেখো, সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য তুমিও প্রস্তুতি নাও, যেন তুমিও একটা ভালো চাকরি পেতে পারো। তখন ইউন বলে, যেখানে একদিনের টাকায় একদিনের জীবনযাপন করাই কঠিন, আপনি সেখানে সিভিল সার্ভিসের পরীক্ষার প্রস্তুতি নিতে বলছেন? যাক, তো এসব কথায় কথাই ইউন কিহুনকে বলে, আজকে আমার জন্মদিন। কিহুন বলে, আচ্ছা তাই নাকি, তো তুমি কি পছন্দ করো বা কি খাবার খেতে চাও? এটা শুনে ইউন বলে, কেন, আপনি কি তাহলে আমাকে কিছু খাওয়াবেন বা গিফট দিবেন? তখন কিহুন জানায়, আসলে একটা কেস নিয়ে বিজি আছি তো, তাই এখন তো সম্ভব না, তাই পরবর্তীতে তোমার গিফট আমি তোমাকে দিয়ে দিব। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন ইউনের ফ্রেন্ড মেইঝেং তাকে মেসেজ দেয় আর বলে, চলো আজ সন্ধ্যায় একসাথে কিছু মজার খাবার খাই, তো তুমি কখন ফ্রি থাকো? আর অফিস শেষে 9টার সময় খেতে গেলে কেমন হয়? এরপর সে আরো মেসেজ দেয় যে তোমার অফিস তো 5টায় শেষ হয়, আর সাবওয়েতে আসতে তো প্রায় 1 ঘন্টা লাগে, তাহলে 6টায় আসি, আর অফিস শেষ করার পর তো তোমারও প্রায় একই সময় লাগবে সাবওয়েতে আসতে, তাহলে তুমিও ধীরে সুস্থেই এসো, দেরি হলেও আমি একটু অপেক্ষা করব, সমস্যা নেই। তখন ইউন মেইঝেংকে মেসেজ দিয়ে বলে সে তাহলে তার জন্মদিনের কথা ভুলে যায়নি। মেইঝেং এর মেসেজ পেয়ে তার মনটাই ভালো হয়ে যায়। এরপরে ইউন যায় শপিং করতে, যেখানে সে খুঁজে খুঁজে কম দামি একটা ড্রেস কিনে নেয়, কারণ তার কাছে যে খুব বেশি টাকা নেই। তো এরপরে একটু ফ্রেশ হয়ে রওনা হয় মেইঝেং এর সাথে দেখা করার জন্য। তখন ইউন নিজে নিজেই বলতে থাকে, আজকের দিনটা যদি চলে যায় তাহলে সে 2 দিয়ে শুরু হওয়া বয়সকে বিদায় জানাবে, অর্থাৎ আজকে ইউনের 30তম জন্মদিন। এরপরই সে বলে, আমি ভেবেছিলাম 30 বছর বয়সে আমার জীবনটা ভালো হয়ে যাবে, কিন্তু না, আমি তো আগের মতোই জীবন কাটাচ্ছি। আমি ভেবেছিলাম মায়ের সেই জঘন্য বাড়ি থেকে পালিয়ে গেলেই হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তা হয়নি। আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, আমি ঠিক তেমন ভাবেই বাঁচতে চাই। এরপর সে আরো বলতে থাকে যে যেখানেই যাই করি না কেন, জীবন তো জীবনের মতোই কেটে যায়। আর এই দৃশ্যটি আমরা গল্পের প্রথমে দেখেছিলাম,
যেখানে জং এবং ইউন মুখোমুখি ছিল। তখন ইউন জংকে বলে, তুমি কি বলতে চাচ্ছ? জং বলে, তুমি আজ রাতেই মরতে চলেছ। এটাই তো বারবার বলছি। তখন ইউন বলে, তোমার কথা শুনে আমার রাস্তার কাল্টের কথা মনে পড়ছে, যারা মানুষকে তাদের ভবিষ্যৎ বলে দেয়। তুমি নতুন কিছু চেষ্টা করতে পারো। এরপর ইউন চলে যেতে গেলে জং তাকে বাধা দেয়। সে ইউনের হাত ধরে বলে, আমার তোমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে, আর যেহেতু অনেক গুরুত্বপূর্ণ কথা তাই তোমাকে জানানো প্রয়োজন। ইউন তো তখন বেশ রেগে যায়। সে হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি করছো এগুলো? তখনই জং বলে, শুধু 5 মিনিট সময় দাও আমাকে। ইউন বলতে থাকে, যথেষ্ট হয়েছে, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করব, আর আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। তখনই জং ইউনকে বলে, এগুলো সবই তো বৃথা, তুমি তো তোমার সেই ফ্রেন্ডের সাথে ঘুরতেও পারবে না। এরপরই ইউন রেগে যায় আর জংকে ইগনোর করে সেখান থেকে চলে যায় মেজিং এর সাথে দেখা করতে। সে মেজিং এর সাথে দেখা করে বলে, কি অবস্থা তোমার? তুমি কি এখানে অনেকক্ষণ অপেক্ষা করছো? আসলে রাস্তায় না অদ্ভুত একটা লোক ছিল, তাই আমার দেরি হয়ে গেল। তখন মেইঝেং বলে, ইউন তুমি এই মুহূর্তে এখানে কেন এসেছো? তখন ইউন তাকে বলে, কি বলছো এসব? তুমি তো টেক্সট করে আমাকে এখানে ডাকলে। তখন মেইঝেং বলে, কোন টেক্সট? আর ঠিক তখনই সেখানে মেইঝেং এর বয়ফ্রেন্ড চলে আসে। তখন মেইঝেং এর বয়ফ্রেন্ড ইউনকে দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কে? মেইঝেং জানায়, এটাই আমার বন্ধু ইউন। তো তখন মেইঝেং ইউনকে বলে যে কিছুক্ষণের মধ্যেই মুভি শুরু হয়ে যাবে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আমি তোমার সাথে পরে যোগাযোগ করব। তখন ইউন মেইঝেংকে মুভিটা এনজয় করতে বলে তাকে বিদায় জানায়। এরপর তো তার মনটাই খারাপ হয়ে যায়। কত আনন্দের সাথে সে এসেছিল, কিন্তু মেইঝেং তো ভুল করে একই সাথে দুজনের সাথে দেখা করার প্ল্যান করে ফেলেছিল, আর সে যে ইউনকে মেসেজ দিয়েছিল সেটাই তো সে ভুলে গেছে। তাই ইউন তখন মন খারাপ করে ফিরতে থাকে। তো রাস্তায় আবারও জং তার সামনে পড়ে যায়। ইউন তখন তাকে ইগনোর করে চলতে শুরু করে, কিন্তু তখনই একটা বাইক ইউনকে ধাক্কা দিতে গেলে জং তাকে বাঁচিয়ে নেয়। ইউন তখন জংকে বলে, তোমার আমাকে বাঁচানোর প্রয়োজনই ছিল না, কারণ তুমিই তোমাকে বলেছ যে আমি আজকে মারা যেতে চলেছি। তখন জং বলে, তোমার মৃত্যু হলে আমি খুশিই হব, কারণ তোমার তো মনে হচ্ছে আমার ভবিষ্যৎবাণী ভুল ছিল, তখন তো অন্তত বিশ্বাস করে মরবে। এসব শুনে ইউন বলে, তোমার কাছে কি ভবিষ্যৎ দেখার সুপার পাওয়ার আছে? জং বলতে থাকে, আমি জানি না, তবে আমি যা ভবিষ্যৎবাণী করেছিলাম এর আগে তা ভুল হয়নি কখনো, আর তুমি তো মাত্রই তার প্রমাণ পেলে। ইউন তখন জংকে বলে, তোমার কি টাকা লাগবে নাকি? তুমি কি আমার জীবন বাঁচানোর জন্য টাকা চাচ্ছ? দেখো, তুমি তোমার এসব অদ্ভুত কৌশলগুলো আমার থেকে দূরেই সরিয়ে রাখো, আমার তোমাদের মতো মানুষকে দেওয়ার মতো কোনো টাকা নেই। এরপরে ইউন সেখান থেকে চলে যেতে থাকে। তখনই জং বলে, আমি দেখেছিলাম তোমাকে মারা যেতে, আমি নিজের চোখে তোমার ভবিষ্যৎ দেখেছি। তখনই ইউন তার কাছে ফিরে আসে আর বলে, কি বললে তুমি? তখন জং বলে, আমি বলেছিলাম তোমাকে যে তুমি আজকে তোমার বন্ধুর সাথে যেতে পারবে না, দেখেছো তো, যেতে তো পারোনি। ইউন তখন বলে, ও তুমি এই বিষয়ে বলছো? আমার ফ্রেন্ড তো ভুলে গিয়েছিল আজকে তার কারোর সাথে দেখা করার কথা ছিল, তাই এমনটা হয়েছে। এর জন্যই শেষ পর্যন্ত আমরা বাইরে যেতে পারিনি। তার মানে এই নয় যে তোমার বোকার মতো কথাগুলো সত্যি। এরপর ইউন বলে, তুমি আর আমার সামনে আসবে না, যদি আসো তো আমি পুলিশকে ফোন করব। জং তখন বলতে থাকে, দেখো আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এরপরই সে ঘড়িতে সময় দেখে বলে, আর মাত্র 5 ঘন্টা 49 মিনিট পরই তুমি মরতে চলেছ। তখনই ইউন জিজ্ঞেস করে, আমি কেন মারা যাব, আর কেই বা আমাকে মারবে? তো এই সময় আমরা একটা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখানে অনেকগুলো পুলিশ অফিসার মিলে একটা হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে আলোচনা করছিল, আর সেখানে আমরা কিহুনকেও দেখতে পাই। তখনই একজন লেডি অফিসার ইন বলে, ভিকটিম কিম হেজি 23 বছর বয়সী, যার মৃত্যুর সময় আনুমানিক 11 জুলাই রাত 11টা থেকে 12 জুলাই রাত 2টার মধ্যে। ইন আরো বলে, কিম হেজির বুক ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কারণেই সে মারা গেছে, আর মার্ডার স্পটে মৃত্যুর কোনো হাতিয়ারই পাওয়া যায়নি। তখন কিহুন বলে, ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে হত্যাকারী অন্য কোথাও ওই হত্যাকাণ্ডটি ঘটিয়ে মৃতদেহটি ঘটনাস্থলে ফেলে গেছে। তখনই তাদের টিম লিডার বলে, এখন পর্যন্ত কোনো কার্যকর তথ্য পাওয়া যায়নি নাকি? তখন ইন বলে, আমরা কিম হেজির ফোন থেকে প্রমাণ সংগ্রহ করেছি, সেখানে আমরা সন্দেহজনক একটা অডিও ক্লিপও পেয়েছি। এরপর ইন সেই অডিও ক্লিপটি চালায়, যেখানে কেউ একজন কিম হেজিকে বলছিল, তুমি আজকেই মারা যাবে। আর তখনই কিম হেজির কণ্ঠ শুনে মনে হচ্ছিল সে অনেক ভয় পেয়ে আছে। আর তখন সে এটাও বলতে থাকে, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? ঠিক এই সময় অডিও ক্লিপের লোকটি বলে, আমি তোমাকে তোমার গন্তব্য জানাচ্ছি। তো এরপরে ইন বলে, এটাই হলো খুনের দিনের রেকর্ডিং। তখনই তাদের টিমের একজন অফিসার বলে ওঠে, কিম হেজিকে কি কেউ স্টক করেছিল? তখন ইন বলে
যে মার্ডারের দিন তাকে একজন স্টক করছিল। সে আরো বলে এটি পরিত্যক্ত সিহুং কারখানার হত্যাকাণ্ড। কিম হেজির বড় বোন বলেছে হত্যার দিন একজন ব্যক্তি একটা মার্ডার নোটিশ পাঠিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে কিম হেজি পরবর্তী 8 ঘন্টার মধ্যেই মারা যেতে চলেছে। এরপরে অফিসাররা কিম হেজির ব্যক্তিগত তথ্য ও হত্যার সময় ধারণকৃত ছবিগুলো পরীক্ষা করতে থাকে। এদিকে ইউন আর জং একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। ইউন তখন বলে তুমি কি সিনেমা বানাবে? এখনো কি একটি টিভি সিরিজের শুটিং চলছে? তখন জং বলে আমি কিছু মানুষের ভবিষ্যৎ দেখতে পাই, সেটাই আমি বলার চেষ্টা করি। এখানে শুটিং এর কথা কোত্থেকে আসলো? ইউন বলে আচ্ছা, তো মানুষের মৃত্যুর ভবিষ্যৎ সম্পর্কে দেখতে পান? জং বলে এটা শুধু মৃত্যুর সম্পর্কে নয়, আমি যা দেখেছিলাম তা ছিল অস্বাভাবিক একটি দৃশ্য। এরপরে ইউন জিজ্ঞেস করে তো কি দৃশ্য দেখেছিলেন? জং জানায় লোকজন অবচেতনভাবে তাদের সাথে ঘটতে পারে এমন ঘটনা এবং ঘটতে পারে না এমন ঘটনার মধ্যে পার্থক্য করে, কিন্তু আমি যা দেখলাম তা ছিল অস্বাভাবিক একটি দৃশ্য। ইউন তখন বলে তাহলে তুমি কি বলতে চাচ্ছ, যে তুমি মন স্থির করলে সবকিছু দেখতে পারবে? আচ্ছা, তুমি কি এখানে অবস্থানরত সকল মানুষের ভবিষ্যৎ দেখতে পারবে? এতে জং বলে যে এটা তার ইচ্ছার উপর নির্ভর করে না, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দেখলেই তার সামনে সেই ব্যক্তির ভবিষ্যতের কিছু দৃশ্য ভেসে ওঠে। তখনই ইউন বলে তার মানে তুমি আমাকে দেখার সময়ই আমার মৃত্যুর দৃশ্য দেখেছো? তো সেখানে আমি কিভাবে মারা গিয়েছিলাম? গাড়ি অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, নাকি জম্বির কামড়ে? কোনটা? আসলে সে তো এসব বিশ্বাসই করছিল না। তখন জং বলে সে সত্যিই দেখেছিল ইউনকে কেউ হত্যা করেছে। ইউন বিশ্বাস করুক আর না করুক, সে যা দেখেছে তাই বলল। ইউন তখন বলে আমাকে হত্যা করা হয়েছিল, কিন্তু তোমার ভিশনে আমাকে কিভাবে হত্যা করা হয়েছিল বলতো? জং জানায় তোমাকে ছুরিকাঘাত করে মারা হয়েছিল। ইউন এরপর জিজ্ঞেস করে তো কোথায় ছুরি মারা হয়েছিল? জং জানায় যে সে ইউনের বুকে কাউকে ছুরি চালাতে দেখেছিল। এটা শুনে ইউন অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে আমাকে কেউ কেন মারতে চাইবে? জং তখন বলে দেখো, আমি শুধু তোমাকে ছুরির আঘাত পেয়ে পড়ে যেতে দেখেছিলাম, আর কিছু জানি না। কিন্তু ইউন তো জংয়ের এসব কথা বিশ্বাসই করতে চায় না। সে বলে এটা নিশ্চয়ই কোনো টিভি শো, তাই না? আচ্ছা, এই টিভি শো এর পরবর্তী অংশে কি হবে? এই শো কি পরবর্তী সময়েও হতে থাকবে? এরপর ইউন আরো বলে আমি চলে যাচ্ছি এখন, কিন্তু এটা বলো যে আমি কখন মারা যাব? জং বলে তোমার ঘড়িতে তখন সময় 12টা বাজবে। ইউন বলে তাহলে তো এটা কালকেও ঘটতে পারে, আজই কেন ঘটবে? তখন জং ইউনকে বলতে থাকে কারণ তুমি সেই ড্রেসটাই পরে আছো যে ড্রেসে আমি তোমাকে খুন হতে দেখেছিলাম। তখন ইউন হাসতে হাসতে বলে তাহলে কি এই পোশাক পরিবর্তন করে ফেললে আমি আর মারা যাব না? এটা তো খুবই হাস্যকর। আমি যাচ্ছি আমার পোশাক পরিবর্তন করতে, তাহলে তো আমি আর মারা যাব না, তাই না? তখন জং বলে আমি যেভাবে মানুষের ভবিষ্যৎ দেখেছি ঠিক সেভাবেই অনেক ঘটনা বাস্তবেও ঘটেছে। তখন ইউন বলে তুমি কি তোমার এসব কথার কোনো প্রমাণ দিতে পারবে? অন্যদিকে তখন আর একটা মার্ডার স্পট দেখানো হয়, যেখানে আর একজন মেয়েকে হত্যা করা হয়েছিল, ঠিক পূর্বের মেয়েটির মতোই। এরপরই পুলিশ অফিসার আর ডিটেকটিভরা আবারও আলোচনায় বসে, যেখানে টিম লিডার বলে হত্যাটি সিরিয়াল কিলিং এর কেসে পরিণত হওয়ার আগে আমাদের অন্তত একজন সন্দেহভাজনকে আইডেন্টিফাই করা উচিত। তখন তাদেরই একজন অফিসার বলে যে ব্যক্তি হত্যার দিন ভিকটিমকে নোটিশ পাঠিয়েছিল সেই আসল হত্যাকারী নয় তো? উভয় খুনেই ভিকটিমকে মৃত্যুর নোটিশ পাঠানো হয়েছিল এবং তাদের দুজনকেই স্টক করা হয়েছিল। তখন আর একজন অফিসার বলে তাহলে কি সেই বার্তাবাহক ও স্টকার একই ব্যক্তি? তখন কিহুন বলতে থাকে ভিকটিমকে মানসিকভাবে দুর্বল করে রাখা হয় যাতে সে পালিয়ে যেতে না পারে। একজন স্টকারের দ্বারাই এভাবে খুন করা সম্ভব। তখন টিম লিডার বলে অডিও রেকর্ডিং ছাড়াও কি কোনো সূত্র আছে যা সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারে? তখন অফিসার ইন বলে উভয় ঘটনার পরই টেলিফোনে পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। তখন টিম লিডার বলতে থাকে তুমি কি কলের রিপোর্ট করেছিলে বা ওই কলারের নাম্বার কি ট্র্যাক করেছিলে? তখন ইন বলে যে উভয় কলই পাবলিক টেলিফোন বুথ থেকে করা হয়েছিল। তখনই একজন অফিসার ইনকে জিজ্ঞেস করে সে কি টেলিফোন বুথের আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করেছে? তখন লেডি অফিসারটি বলে হ্যাঁ, সে চেক করেছে, আর উভয় ক্ষেত্রেই টেলিফোন বুথ অন্ধকার জায়গায় ছিল। তখনই একজন তাদের টিম লিডারকে বলে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, কিলার হয়তো নিখুঁতভাবে সবকিছু করার চেষ্টা করেছে। তখন ইন বলে কিম হেজির মামলার বিষয়ে আমরা পার্ক করা গাড়ির ড্যাশ ক্যামের একটি কপি পেয়েছি, আর ভিডিওটি বিশ্লেষণের জন্য ভিডিও বিশ্লেষণ দলের কাছে হস্তান্তর করা হয়েছে। তখনই আরেকজন অফিসার ইনকে বলে ইনজিং তুমি অনেক ভালো করেছো, আমিই তো অনেক বোকা ছিলাম।
এসব তো কিছু বুঝতেই পারিনি। তখন টিম লিডার বলে, খুনিকে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তাই এখনই এত খুশি হলে হবে না। আর ডিটেকটিভ কিহুন, আপনি ইনফরমারের খোঁজ করুন যে কে এসব জানাচ্ছে। আর ডিটেকটিভ ইন, আপনি ভিকটিমের কম্পিউটার ও ফোন থেকে পাওয়া প্রমাণগুলো পরীক্ষা করুন। এরপরই টিম লিডার বলে, সবকিছু খুঁজে ক্লু বের করুন আপনারা। এরপরই সকল অফিসার বাইরে গেলেও ডিটেকটিভ ইন আর ডিটেকটিভ কিহুন সেখানেই থেকে যায়। তখনই কিহুন ইনকে বলে, তোমার কঠোর পরিশ্রম করার জন্য তোমাকে ধন্যবাদ, আর ড্যাশ ক্যামের রেজাল্ট আসলে আমি তোমাকে জানাবো। এর জন্য ইন ডিটেকটিভ কিহুনকে ধন্যবাদ জানায়। এরপরই সে কিহুনকে বলে, আমরা কি খুনিকে ধরতে পারবো সিনিয়র? জবাবে কিহুন বলে, আমাদের খুনিকে ধরতেই হবে, এটাই তো আমাদের কাজ। এরপরই দৃশ্য শিফট হয় ইউনদের কাছে, যেখানে ইউন জং এর কাছ থেকে তার ভবিষ্যৎবাণীর প্রমাণ চেয়েছিল। তখন জং বলে, আমি 1 মাস আগে জুলাইয়ের 11 তারিখে একটা মেয়েকে গাড়ির ডিকিতে আটকে থাকতে দেখেছিলাম। ইউন তখন জংকে বলে যে, তুমি কি সেই মেয়েটিকেও জানিয়েছিলে তোমার এই ভবিষ্যৎবাণীর সম্পর্কে? তখন জং বলে, হ্যাঁ, সে জানিয়েছিল, তবে মেয়েটি তা বিশ্বাস করেনি, তাই সেও তাকে আর তার ভবিষ্যৎবাণী সম্পর্কে বলেনি, কারণ সে আসলে নিজেও এগুলো তখন বিশ্বাস করতে পারছিল না। এরপর জং আরো বলে, 1 বছর আগে আগস্ট মাসে আমি একজন মেয়েকে পরিত্যক্ত কারখানায় খুন হতে দেখেছিলাম। তখনই আবার আমাদের সেই কারখানার দৃশ্য দেখানো হয়, যেখানে কেউ একজন একটি মেয়েকে নৃশংসভাবে হত্যা করে। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে জং বলে, আমি যেভাবে হত্যাকাণ্ড ঘটতে দেখেছিলাম ঠিক সেভাবেই পরবর্তীতে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল। তো এসব শুনে ইউন বলতে থাকে যে, যদি তোমার ধারণা সত্যিই হয় তাহলে তো আমিও মারা যেতে চলেছি। তো এরপর সে জংকে আরো জিজ্ঞেস করে, আচ্ছা, আমার জায়গায় এখন তুমি থাকলে কি করতে? তখন জং বলে, আমি তোমার জায়গায় থাকলে সেই হত্যাকারীর খোঁজ করতাম। এরপর ইউন ও জং রওনা হয় ওই হত্যাকারীকে খোঁজার উদ্দেশ্যে। তো ইউন একজনকে সন্দেহ করত, যে ইউনকে সবসময় স্টক করত। এরপরই দেখা যায় ইউন তার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে, তুমি কি সেই ব্যক্তির ঠিকানা জানো যে আমাকে স্টক করত? তুমিই তো বলেছিলে সেই স্টকারের বাসায় গিয়েছিলে তুমি। বলে, হ্যাঁ, আমি তো গিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পরই আমার মনে হলো সেখানে ভুল কিছু হচ্ছে, তাই দরজায় পৌঁছেই আমি আবার পালিয়ে গিয়েছিলাম। সেই সময়টা ভাবলেই তো আমার ভয় হয়। তখনই ইউন সে স্টকারের বাসার ঠিকানা চায়। তার ফ্রেন্ড বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে তুমি সে স্টকারের সাথে দেখা করতে যেতে চাও? এরপরে ইউন তার ফ্রেন্ডের থেকে কোনোভাবে ঠিকানা নিয়ে নেয়। আর তখন ডিটেকটিভ কিহুনকে কল করে সে বলে, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তখন কিহুন বলে, তাহলে দেখা করো। ইউন বলে, এখন তো তার পক্ষে দেখা করা সম্ভব না। তখন কিহুন জিজ্ঞেস করে, তাহলে আমরা কখন দেখা করব? সেই সময় ইউন বলে, আমার আসলে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি আপনার সাথে পরে যোগাযোগ করব। কিহুন বলে, ঠিক আছে, তুমি তোমার কাজ শেষ হলেই আমার সাথে যোগাযোগ করো। এরপরই দেখা যায় কিহুন ইউনকে টেক্সট করে আর বলে, তার গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞেস করার থাকলে সে এখনই জিজ্ঞেস করতে পারে, কিন্তু ইউন তখনও কোনো জবাব দেয় না মেসেজের। এরপরে ইউন ও জং রওনা হয় স্টকারের খোঁজ নিতে। তখন ইউন বলে, মৃত্যুর 5 ঘন্টা আগে আমি সিদ্ধান্ত নিলাম যে ব্যক্তি আমাকে মারতে চায় তাকে খুঁজে বের করব। এরপরই দেখা যায় ইউন আর জং দুজন মিলে ওই স্টকারকে খোঁজার উদ্দেশ্যে যেতে থাকে। ইউন বলে, আমি সেই ভবিষ্যৎকে ধ্বংস করে দেব যাকে আমার গন্তব্য বলা হচ্ছে। এরপরে ইউন জংকে বলে, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো না যে এখন আমি কোথায় যাচ্ছি? জং তখন ইউনকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। ইউন জানায়, আমাকে একজন ব্যক্তি ফলো করত, আর যদি তোমার কথা সত্যি হয় যে আজ রাতে আমাকে কেউ মারতে চায়, তাহলে এই হত্যাকারী সে স্টকারটি হতে পারে। এরপরই জং বলে, তুমি কি তাকে আগে থেকেই চেনো? তখন ইউ বলতে শুরু করে। এই সময় আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। ইউন বলে, আমি 3 ঘন্টা ডেট করার জন্য টাকা পেতাম, আর একটা ক্লাব ছিল যারা এই ব্যবস্থা করত। তো এইভাবেই আমার ওই স্টকারের সাথে দেখা হয়। আমরা স্বাভাবিক কাপলদের মতোই ডেট করেছিলাম, একসাথে ঘুরেছি, খাবারও খেয়েছি। ডেটের কোনো সময় আমি আমার পছন্দের বাইরের খাবারও খেয়েছিলাম, আর 3 ঘন্টা পর একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছি। সে আমাকে কাপড়, জুতা এই সব কিছুই উপহার দিয়েছিল, আর আমি তাকে একটা কি রিং উপহার দিয়েছিলাম। ইউন এটাও জানায় যে সে 3 ঘন্টার জন্য 4 লাখ উন্নীত। কোনো সময় মানুষ মেয়েদেরকে তাদের বাসায়ও নিয়ে যেত অন্তরঙ্গ সময় কাটানোর জন্য। তখন ওই মেয়েরা তাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিত। কিন্তু এই সব জানার পর ইউন ওই কাজ ছেড়ে দিয়েছিল, কারণ সে এসব করতে চাইতো না। এরপর সে এটাও বলে, সে যেই ক্লাবের আন্ডারে কাজ করত সেই ক্লাবের নাম ছিল মেজ।
ইউন এটাও বলে যখন সে ওই স্টকার লোকটির সাথে ডেট করত তখন সে লক্ষ্য করত লোকটি ভীষণ চুপচাপ, বিশেষ কিছুই জিজ্ঞেস করত না, আর তাকে নর্মালি মানুষ ডেট করতে আসলে যেমন হ্যাপি থাকে তেমন হ্যাপিও দেখাতো না। খুবই অদ্ভুত ছিল লোকটা। আর এইসব কাজ ছেড়ে দেওয়ার পরই ওই লোক তাকে প্রায়ই স্টক করত। এ কারণেই ইউনের তাকে সন্দেহ হয়। তো বর্তমানে অন্যদিকে পুলিশ স্টেশনের দৃশ্য দেখা যায়, যেখানে ডিটেকটিভ ডিটেকটিভ কিহুনকে জিজ্ঞাসা করে যে মেজ ক্লাবের কেসের কথা কি তার মনে আছে। তখন কিহুন বলে এটা সেই কেস না যেখানে ম্যানেজার চই হেয়ংডুকে গ্রেফতার করার পর কেস বন্ধ হয়ে গিয়েছিল। ইন তখন বলে কিন্তু লোকটা মাত্র 3 বছরের সাজা পেয়েছিল। এরপরে ইন কিহুনকে জিজ্ঞাসা করে যে সে আর ডিটেকটিভ নান সেই কেসের ইনচার্জ ছিল কি। তখন কিহুন বলে আমি আর ডিটেকটিভ নানই সেই কেসের ইনচার্জ ছিলাম, কিন্তু এখন কি আমাদের সেই কেসের সাথে কোনো কাজ আছে। তখন ইন বলতে থাকে আমি যখন প্রমাণগুলো চেক করছিলাম আমি খুঁজে বের করলাম যে এই সিরিয়াল কিলিং কেসের ভিকটিমরা মেজ ক্লাবেই কাজ করত। তখন কিহুন বলে তুমি কি এই ব্যাপারে নিশ্চিত। সেই সময় ইন জানায় যে হ্যাঁ সে একদম নিশ্চিত এই ব্যাপারে। ইন এটাও বলে যে সাংদো ডং এর আত্মহননের কেসও মেজ ক্লাবের কেসের সাথেই জড়িত, সেও মেজ ক্লাবেরই সদস্য ছিল। এরপরই আমরা সাংদো ডংকে দেখতে পাই গলায় ফাঁস দেওয়া অবস্থায়, যেখানে কিছু অফিসার তদন্ত করছিল। অন্যদিকে টিম লিডার কেসটা কিহুনের দায়িত্বে দিয়ে দেয়। তখন ইন তার টিম লিডারের কাছে এর কারণ জানতে চায়, কারণ এই কেসটার পেছনে তো সে অনেক কষ্ট করেছে, কিন্তু দায়িত্ব তাকে না দিয়ে কিহুনকে কেন দেয়া হলো। তখন টিম লিডার বলে তোমার ট্রান্সফারের পূর্বে কিহুন এই কেসের ইনচার্জ ছিল। তখন ইন বলে সে ইনচার্জ ছিল বলে কি সেই এই কেসটার দায়িত্ব নেওয়ার উপযুক্ত। আমি এই কেসটার দায়িত্ব পালন করতে চাই, কিন্তু টিম লিডার বলে আমার সাথে তর্ক করা বন্ধ করো। এরপরে ইন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখন টিম লিডার কিহুনকে বলে তোমার পরিস্থিতি অনেক জটিল হয়ে যাচ্ছে। তখন কিহুন বলে আমি নিজের খেয়াল রাখবো স্যার। এরপরে টিম লিডার তার ফোন থেকে মেজ ক্লাবের অ্যাপটি ডিলিট করে দেয়। তো বোঝাই যায় এই টিম লিডার ও কিহুন কিছু একটা তো লুকাচ্ছিল ইনের থেকে। তো তারা যে কি লুকাচ্ছে তা তো আমরা সামনেই জানতে পারবো। অন্যদিকে ইউন তার ফেক ডেট নিয়ে বলতে থাকে জংকে। সে বলে মেজ ক্লাব বন্ধ হওয়ার 1 মাস পর ওই স্টকারটি চলে যায় এখান থেকে। তারপর থেকে সে আমাকে ফলো করতে থাকে, আমার মেইল চেক করতে থাকে। তখন জং বলে তুমি কি পুলিশে রিপোর্ট করেছিলে। ইউন বলে যে সে রিপোর্ট করেছিল আর পুলিশকে বলেছিল যে মেজ ক্লাবে পরিচিত হওয়া সেই লোকটি তাকে স্টক করছে, কিন্তু তারা বলেছিল সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এসব শুনে জং বলতে থাকে হতে পারে সেই লোকটি তোমাকে স্টক করছিল না, ক্লাবের অন্য কোনো সদস্যও তো তোমাকে স্টক করতে পারে। এর উত্তরে ইউন বলে ক্লাব কর্তৃপক্ষ আমাদের পার্সোনাল ইনফরমেশন কারো কাছে শেয়ার করতো না, আমরা সদস্যদের সাথে একান্তে দেখাও করতে পারতাম না, কিন্তু সেই স্টকার আমাকে অনেকবার দেখেছে। ডেটের পর সে আমাকে আমার বাড়ি পর্যন্ত ফলো করত, অর্থাৎ ইউন যার সাথে ডেট করেছিল সেই পরবর্তীতে ইউনকে স্টক করত। আর এটা তো আমরা আগেই বলেছি। তো অন্যদিকে পুলিশ স্টেশনের দৃশ্য দেখা যায়, যেখানে ইন কিহুনকে বলে আমার মনে হচ্ছে টিম লিডার আমাকে ইচ্ছে করেই কেস থেকে সরিয়ে ফেলেছে। তখন কিহুন বলে এটা একটা সিরিয়াল কিলিং এর কেসে পরিণত হতে যাচ্ছে আর কেসটি দিন দিন অনেক জটিল হয়ে যাচ্ছে, এই জন্যই তিনি চিন্তিত। ইন বলে শুধুমাত্র আমি মেয়ে, এ কারণেই কি তিনি আমার সকল কেস আপনার কাছে ট্রান্সফার করলো। এর উত্তরে কিহুন বলে তোমাকে কেস থেকে সরানোর জন্য আর একটা কারণও থাকতে পারে, কারণ তুমি এই কেসটা নিয়ে বেশি ইমোশনাল, তুমি সকল ভিকটিমকে দেখেছো, তাছাড়া তুমি নিজেও একজন মেয়ে, এটা খুবই স্বাভাবিক যে তোমার রাগ হবে, কিন্তু ভিকটিমের জন্য অনুভূতি তৈরি হওয়া তদন্তের জন্য ঠিক নয়, কারণ কখনো কখনো আবেগ সত্যকে বিকৃত করে। এসব বলে কিহুন সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউন জংকে বলে 1 বছর আগে যখন আমি মেজ ক্লাবে কাজ করতাম তখন জানা গেল মেজ ক্লাব মাইনরদের কাজে নিয়োগ করে, তখনই মেজ ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে আমাকেও জিজ্ঞাসাবাদ করা হয় কারণ আমি সেখানেই কাজ করতাম। এই সময় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে কিহুন ইউনকে জিজ্ঞাসাবাদ করছিল। সে ইউনকে তখন জিজ্ঞাসা করে যে সে কি জানে এমপ্লয়িরা মাইনর। তখন ইউন বলে যখন মোবাইল অ্যাপে মেসেজ আসতো আমরা সেই মতো নির্দিষ্ট স্থানে কাজ করতে যেতাম, তবে আমি জানি না সেখানে কে আছে আর কতজন কাজ করে। ইউন আরো বলে যে কেউই সেখানে তাদের আসল নাম ব্যবহার করতো না, সকলেই তাদের ফেক নাম ব্যবহার করত। তখন কিহুন ক্লাবের বিজনেস কার্ড সম্পর্কে জিজ্ঞাসা করে। ইউন বলে কাস্টমার কার্ডের পেছনে থাকা কোড স্ক্যান করত। তো এরপর কিহুন ইউনকে আরো জিজ্ঞেস করে যে তুমি কেন এই কাজ শুরু করেছিলে। ইউন বলে আমি তো মাইনর নই, তাহলে এই কাজ করার কারণ বলা কি খুবই গুরুত্বপূর্ণ। তখন কিহুন বলে তুমি কি ক্লাবের আশেপাশে কোথাও কাজ করেছো। ইউন জানায় যে সে কখনোই ক্লাবের আশেপাশে কাজ করেনি আর এটাই তার প্রথম কাজ। তখন কিহুন বলে হাত পা থাকা ভালো মানুষ কেন এ ধরনের কাজ করবে। তখন ইউন বলে কি ধরনের কাজ করা ঠিক স্যার। এর উত্তরে কিহুন বলতে থাকে তুমি সৎভাবে অন্যদের মতো টাকা উপার্জন করতে পারো, কেন একজন ভালো মানুষের মতো
মতো বেঁচে থাকার চেষ্টা করো না তুমি? এটা শুনে ইউন একটু ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, আপনি জানেন আমি একদিনে ঠিক কয়টা কাজ করি? আমি যতই কাজ করি না কেন কোনো টাকাই সঞ্চয় করতে পারি না। ভালো খাবার খেতে গেলেই আমার হাত কাঁপে। এভাবে বেঁচে থাকা খুবই কষ্টকর। এভাবে আমরা কিভাবে ভালো জীবন কাটাবো? এরপর কিহুন ইউনকে কিছু বলতে গেলেই ইউন তাকে থামিয়ে দেয়। সে বলে, আমাকে সহানুভূতি দেখাবেন না। তো এভাবেই আসলে কিহুন আর ইউনের পরিচয় হয়েছিল। এরপরে দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে ইউন বলে, তোমার কি মনে হয় জং আমার আগের চাকরির সম্পর্কে? জং বলে, তুমি তো একটা মানুষকে 3 ঘন্টার জন্য হ্যাপি রাখতে পারতে। এটা তো অনেক। এমনটা কয়জনই বা করতে পারে বলো? যাক, তো এরপরে আরেকজন লোককে দেখা যায় যে ইউন আর জংকে ফলো করছিল। আর এই লোকটাই মেজ ক্লাবের কেসের ইনচার্জ নান। তো এরপর ইউন ও জং ওই স্টকারের ঠিকানায় চলে আসে। ঠিক তখনই একজন লোক সেই বাসা থেকে বের হয়। ইউন তাকে জিজ্ঞেস করে যে সে কি এই বাসায় থাকে। তখন লোকটি ইউনকে জানায় যে সেই তো এই বাসার মালিক। এরপর ইউন তাকে জিজ্ঞেস করে যে এই বাসায় আগে যে ব্যক্তিটি থাকতো সে এখন কোথায়? লোকটা বলে, সেই ব্যক্তি আজকেই বাসা ছেড়ে দিয়েছে। তো এরপরে ইউন সেই ব্যক্তির হোম টাউন সম্পর্কে ওই মালিকের কাছে জানতে চায়। মালিক তখন বিরক্তির সাথে বলে, কেন, তোমাদের তাকে কি প্রয়োজন? এদিকে নান ডিটেকটিভ কিহুনকে ফোন দিয়ে বলে ইউনের সাথে একজন অজানা ব্যক্তিকে দেখেছে সে। কিহুন বলে, তুমি যদি পারো সেই অজানা ব্যক্তির ছবি তুলে পাঠাও আমাকে, আর এটা বলো তুমি এখন কোথায় আছো। তো এখানে কিহুন কেন ডিটেকটিভ নানকে তার পেছনে পাঠিয়েছে সেটাও আমরা পরবর্তীতে জানবো। তো নান তাকে বলতে থাকে যে সে এখন চায়না টাউনে আছে। কিহুন তখন নানকে ইউনদের অনুসরণ করতে বলে এবং ইউনের সাথে কিছু ঘটলে জানাতে বলে। তখনই অফিসার নান জং এর ছবি তুলে কিহুনকে পাঠায়। অন্যদিকে ইউন জংকে জিজ্ঞাসা করে, তুমি কি মনে করো ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত? তখন জং বলে, আমার তা মনে হয় না, তবে হ্যাঁ আমি যা দেখেছি তা বিশ্বাস করতেই হবে। তখন ইউন বলে, যদি তোমার বলা ভবিষ্যৎবাণী সঠিক হয় তাহলে তো আমার মৃত্যুর আর মাত্র 3 ঘন্টা 11 মিনিট বাকি আছে। তখন জং বলে, তুমি কি কারো সাথে দেখা করতে চাও, পরিবার বা অন্য কারো সাথে? তখন ইউন বলে যে সে কারো সাথেই দেখা করতে চায় না। অন্যদিকে পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখানে কিহুন কম্পিউটার এক্সপার্টকে বলে, তুমি কি ড্যাশ ক্যামের ফুটেজটি ক্লিয়ার করতে পেরেছো? তখন সে বলে, ড্যাশ ক্যাম আর পাবলিক টেলিফোন বুথ কিছুটা দূরে অবস্থিত, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আফটার অল এতগুলো টাকা পেয়েছি এই কাজের জন্য, এখন দেখা যাক কি হয়। এরপর কিহুন সেই কম্পিউটার এক্সপার্টকে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলে। এদিকে ইউন আর জং হাঁটার সময় হঠাৎই জং মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করে। তখন সে মাথায় হাত দিয়ে রাস্তার মাঝেই বসে পড়ে। ইউন তখন জংকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। জং জানায়, আমি কিছু দেখতে পাচ্ছি। আমি একজন অচেনা বৃদ্ধাকে দেখতে পাচ্ছি যে অনেকটা তোমার মতো দেখতে। তার পরিবারের সকলে তার আশেপাশে আছে। তাদের দেখে মনে হচ্ছে তারা অনেক কষ্টে আছে। তখনই তো ইউন একটু ভয় পেয়ে যায়। এটা দেখে জং তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তার কি হয়েছে? তখন ইউন বলে, আমার দাদি হাসপাতালে ভর্তি আছে, আর এই ভিশনই হয়তো তুমি দেখতে পাচ্ছ। এরপরই ইউন হাসপাতালে ফোন করে তার দাদির খোঁজ নেওয়ার জন্য, কিন্তু কেউই ফোন রিসিভ করে না। তখন আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যার সাথে ইউন ডেট করেছিল। সেই ব্যক্তি ইউনকে বলে, তুমি এখনো এখানেই আছো? আমি বাসায় যাব বলে সিদ্ধান্ত নিয়েছি, আর আমার এখানে থাকার আর কোনো কারণ নেই। তো যাওয়ার আগে শেষবারের জন্য তোমাকে দেখে ভালো লাগছে। এরপর লোকটা তার ব্যাগ থেকে ইউনের দেয়া কি রিংটি বের করে দেয় আর বলে, এটার আর আমার কোনো প্রয়োজন নেই, তুমি এটা রাখতে পারো। এরপর ইউন লোকটাকে বলে, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তুমি আমাকে পরবর্তীতে স্টক কেন করতে? তখন লোকটি জানায়, আমি আসলে তোমাকে পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু আমি ভালো করেই বুঝতে পেরেছি যে তুমি আমাকে কখনোই পছন্দ করনি, আর আমি যেমন একা ছিলাম তেমন একাই থাকবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন ইউন এবং জংও রওনা হয় বাসার ফেরার উদ্দেশ্যে। সেই সময় ইউন জংকে জিজ্ঞেস করে, অন্যদের ভবিষ্যৎ দেখার অনুভূতি কেমন? জং বলতে থাকে, এটা খুবই কষ্টকর, কারণ আমি ভবিষ্যৎ দেখেও কিছুই করতে পারি না। তুমি মারা যাচ্ছ আর আমি শুধু দেখতেই পাচ্ছি। এসব শুনে ইউন বলে, তুমি ভবিষ্যৎ দেখতে পাও বা না পাও, আমার ভবিষ্যৎ আসলেই কষ্টকর। এরপরই তারা রেস্টুরেন্টে আসে খাবার খেতে, আর খেতে খেতে ইউন বলে, হাসপাতাল থেকে জানিয়েছে যে দাদি এখন সুস্থ আছে, আর আমার দাদির অবস্থা খুবই তাড়াতাড়ি ঠিক হচ্ছে। ইউন আরো বলে, আমার না অনেক ক্ষুধা লেগেছে, আমি কি অনেক খাবার খেতে পারি? আর তুমি কি শিওর যে আমি মারা যেতে চলেছি? জং তো তখন ইউনকে পাত্তাই দেয় না। এরপরে ইউন বলে, হাসপাতাল কর্তৃপক্ষ আমার সাথে 2 সপ্তাহ আগে যোগাযোগ করেছিল। তখন হাসপাতাল থেকে বলা হয়েছিল আমার দাদির সার্জারি করা প্রয়োজন এবং অনেক ওষুধের বিলও পে করতে হবে। আমার মা বলে দিয়েছিল তার কাছে কোনো টাকা নেই, তাই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আমার ফোন নাম্বার দিয়েছিল। আর এই একটা কথাই আমি আমার পরিবারের থেকে শুনে আসছি। তখন জং বলে, আমি
আশা করি তোমার দাদি সুস্থ হয়ে যাবে। এরপর সে ইউনকে বলে যে তুমি কি করবে যদি আজ রাতে তুমি বেঁচে যাও। তখন ইউন বলে আমি শুধু ছোট্ট একটা বাসা নিয়ে বাঁচতে চাই, আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে একসাথে বাঁচতে চাই। সে এরপর আরো বলে তুমি যে দুঃস্বপ্নের কথা বলছিলে সেই দুঃস্বপ্ন শেষ হতে আর 2.5 ঘন্টা বাকি। অন্যদিকে গাড়ির ড্যাশক্যাম থেকে খুনের ক্লিয়ার ছবি বের করে ফেলে পুলিশ অফিসাররা। ডিটেকটিভ ইন চিনতে পারে এই লোকটিকে। সে তখন কিহুনকে বলে এই লোকটি তো জং, আর এই জং পরিত্যক্ত শিইয়ং কারখানার ভিকটিম জিসো ইয়নের বয়ফ্রেন্ড। তাহলে ইয়ন এতক্ষণ ধরে যার সাথে ঘুরছিল সেই জং ইয়ই কি ইয়নকে মারতে চায়? এরপরে আমাদের ইউনদের দেখানো হয় যেখানে জং বলে এরপর আমরা কোথায় যাব ইউন? তখন ইউন বলতে থাকে আমি জানি না যে আমার এখন কোথায় যাওয়া উচিত, তুমি কি জানো আমাদের কোথায় যাওয়া উচিত? জং তখন বলে আমি শুধু জানি তুমি 12টার সময় মারা যাবে। তখন ইউন বলে আমি সত্যিই জানি না যে আমি এখানে তোমার সাথে কি করছি। তখন জং বলে তুমি কি সেই ব্যক্তিকে খুঁজতে চাও না যে তোমাকে হত্যা করতে চায়? এর উত্তরে ইউন বলতে থাকে কি হবে যদি তোমার সকল কথা মিথ্যা হয়? তখন জং ইউনকে বলে আমি কেন তোমাকে মিথ্যা বলবো? এর উত্তরে ইউন বলতে থাকে আমি কিভাবে জানবো তুমি কি ভাবছো? কিছু মনে করো না, আমি এখন তোমার কাছ থেকে চলে যাচ্ছি। এরপরে ইউন গলির ভিতর দিয়ে চলে যেতে থাকে। তখন জং আবারও ইউনের পিছু নেয়। অন্যদিকে পুলিশ স্টেশনে আমরা ইন আর কিহুনকে আলোচনা করতে দেখি, যেখানে ইন কিহুনকে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় জংই আসল খুনি? কিহুন বলে আমার বিশ্বাস সেই আসল খুনি। তখন ইন কিহুনকে বলে খুনের কারণ কি হতে পারে বুঝতে পারছেন? এর উত্তরে কিহুন বলে হতে পারে তার গার্লফ্রেন্ডকে সে সহ্য করতে পারত না কোনো কারণের জন্য, তবে এইসব হত্যাকাণ্ডের তো একটা প্রমাণ থাকবে। হতে পারে তার কোনো ব্যক্তিগত জিনিস যেমন ঘড়ি বা জুতো, সেগুলোই খুঁজে বের করতে হবে। এরপর সে আরো বলে খুনি আসলেই অনেক চালাক ব্যক্তি, সে তার প্রেমিকাকেও পরিকল্পিতভাবে হত্যা করেছে। আর এটাও হতে পারে তার গার্লফ্রেন্ডের মেজ ক্লাবের সাথেই কোনো সম্পর্ক ছিল, আর আজ পর্যন্ত মেজ ক্লাবে যেসব মেয়েরা জড়িত ছিল তারাই কিন্তু মারা গিয়েছে। খুনি হয়তো মনে করেছিল যে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে শুদ্ধ করা তার দায়িত্ব, এজন্যই হয়তো সে খুন করে বেড়াচ্ছে। ইন তখন এসব শুনে বলে তো আপনি কি এই ব্যাপারটা টিম লিডারকে রিপোর্ট করবেন? তখন কিহুন বলে যে সে বিষয়টি টিম লিডারকে জানাবে। এরপর কিহুন তাকে বলে এখন তাদেরকে সবার আগে জং এর গার্লফ্রেন্ড জোশুয়নের নিকটাত্মীয়দের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করতে হবে। এরপরই ইন কিহুনকে একটা ভিডিও দেখায় যেখানে টিম লিডার মেজ ক্লাবের কারো সাথে দেখা করেছিল, অর্থাৎ মেজ ক্লাবের দুর্নীতির সাথে টিম লিডারও যুক্ত ছিল। ইন এরপর কিহুনকে বলে আপনি কি আগে থেকেই জানতেন টিম লিডার মেজ ক্লাবের সাথে যুক্ত আছে? তখন কিহুন বলে হ্যাঁ, সে কেসের ইনচার্জ হওয়ায় সবই জানত। তখন ইন তাকে বিষয়টি গোপন রাখার কারণ জিজ্ঞেস করে। এর উত্তরে কিহুন বলে এটা কোম্পানির ব্যবসা। ইন বলে আপনি কি আপনার কলিগের সাথে বন্ধুত্বের জন্যই বিষয়টি আড়াল করেছেন? তখন কিহুন ইনকে বলে তুমি চিন্তা করে দেখেছো টিম লিডার যদি গ্রেফতার হয় তাহলে কি কি ঘটতে পারে? সে গ্রেফতার হলে সিরিয়াল কিলিং এর ইনভেস্টিগেশন এলোমেলো হয়ে যাবে। এরপর এই পুলিশ স্টেশনের ওপর দুর্নীতির অভিযোগ আসবে। তখন কি জিনিসটা ভালো হবে? এসব শুনে ইন বলে তাহলে কি খুনিকে ধরা পর্যন্ত আমরা এই বিষয়টি গোপন রাখবো? কিহুন বলে দেখো আমি শুধু এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামলাতে চাই, আর এখন টিম লিডারের থেকেও গুরুত্বপূর্ণ টাস্ক হলো জংকে ধরা। এরপর কিহুন টিম লিডারকে কেস সম্পর্কে রিপোর্ট করে। সে তাকে এটাও বলে যে ডিটেকটিভ ইন আপনার ব্যাপারে সবকিছু জেনে গেছে, আর এটা এখন ঠিক করা অসম্ভব, তবে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি শেষ করার চেষ্টা করুন। সে আরো বলে এখন সবার আগে আমাদের টিমে ডিটেকটিভ নানকে ফিরিয়ে আনতে হবে, আর আপনি আমাকে বিশ্বাস করুন টিম লিডার, আমি সবকিছু ঠিক করার চেষ্টা করছি। অন্যদিকে ইউনকে দেখা যায় যে একটা বাসায় যাচ্ছিল। তখনই জং ইউনকে জিজ্ঞেস করে যে সে কি করতে চলেছে। ইউন তখন বলে আমি নিজেকে রক্ষা করার জন্য কিছু জিনিস কিনতে যাচ্ছি। এরপরে ইউন আর জং এক ব্যক্তির সাথে দেখা করে। তারা যখন সেই ব্যক্তির রুমে প্রবেশ করে তখনই কিহুন ইউনকে ফোন দেয়। সে তাকে বলে আমার কিছু জরুরি কথা আছে, যদি তোমার আশেপাশে কেউ থাকে তাহলে আমাকে বলো। এরপর ইউন রুম থেকে বাইরে আসে। তখন কিহুন বলে তোমার আশেপাশে কি কেউ আছে যে ভবিষ্যৎ দেখতে পায়? তখন ইউন বলে হ্যাঁ, আমার সাথে একজন ছেলে আছে যে ভবিষ্যৎ দেখতে পায়, কিন্তু আপনি সেটা জানলেন কিভাবে? তখন কিহুন বলে সেই ব্যক্তিটি আসলে সিরিয়াল কিলিং কেসের সাসপেক্ট। এখন শোনো, আমার তোমার কাছে একটা সাহায্য চাই, তুমি তাকে যে কোনো ভাবে সেই জায়গায় নিয়ে এসো। এরপরে কিহুন বলে তুমি কি বুঝতে পেরেছো আমি ঠিক কোথায় নিয়ে যেতে বলেছি? তখন ইউন বলে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমাদের কোথায় যেতে হবে। তো এখানে তারা সেই জায়গার কথাই বলছিল যে জায়গার কথা জং ইউনকে বলেছিল, অর্থাৎ সে তার ভিশনে ইউনকে যেখানে হত্যা হতে দেখেছিল কিংহন ইউনকে সেখানেই যেতে বলে, কারণ এই কথাটা ইউন আগেই কিংহনের সাথে শেয়ার করেছিল। তো ইউন এরপর বলে আপনি কি শিওর যে এই ব্যক্তি সিরিয়াল কিলিং এর সাসপেক্ট? তখন কিহুন বলে হ্যাঁ, সকল প্রমাণ তার বিরুদ্ধেই পাওয়া গেছে, আর এই হত্যাকাণ্ডের প্রথম ভিকটিমের বয়ফ্রেন্ডও সে। কিলার যা ইচ্ছা বলুক তুমি তাকে বিশ্বাস করবে না।
তোমাকে আমি রক্ষা করব, তুমি আমার উপর বিশ্বাস রাখো। তখনই দেখা যায় ভবিষ্যৎবাণী করা জং পেছন থেকে সবকিছু শুনে ফেলে, কিন্তু সে তেমন কিছুই বলে না। এরপরই দেখা যায় ইউন আর জং সে স্থানেই যেতে থাকে যেখানে জং ইউনের মৃত্যু হতে দেখেছিল। এরপর তারা টাইমার সেট করে খুনির জন্য অপেক্ষা করতে থাকে। ইউন জংকে বলে তারা খুনিকে দেখার জন্যই এখানে অপেক্ষা করছে, কিন্তু তাকে এটা বলে না যে সে তো তাকেই সাসপেক্ট মনে করছে, তাই তো পুলিশের কথা শুনে এখানে নিয়ে এসেছে। তো সেই সময় আমরা আবার সেই লোকটিকে অর্থাৎ ডিটেকটিভ নানকে দেখতে পাই। সে ইউনের উদ্দেশ্যে যেতে থাকে। তখন টিম লিডার ফোন করলে সে সমস্ত বিষয় তাকে খুলে বলে। এরপর টিম লিডার বলে আমাকে সেই জায়গার কারেন্ট লোকেশন পাঠাও, আর আমি যা যা বলছি সেগুলো শুনো। সে বলে ডিটেকটিভ কিহুন সেখানে আছে, তুমি সেখানে যাও আর পরিস্থিতি পর্যবেক্ষণ করো। যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে আমাকে রিপোর্ট করো। আর কিহুনকে বলো যে তুমি পুলিশ স্টেশনে চলে আসবে। নান এখন বেশি ভেবো না, যা বলছি তাই করো। তো এখন টিম লিডার কেন কিহুনের থেকে এই বিষয়টি লুকিয়ে রাখতে চাচ্ছে তার কারণ তো সামনেই জানতে পারবো। অন্যদিকে ইন টিম লিডারকে বলে আমি উপর মহলে রিপোর্ট করার আগে আপনার কাছে সবকিছু জানতে চাই। তখন টিম লিডার বলে তুমি তো আমার ব্যাপারে সবকিছু জেনেই গেছো, এখন কি তুমি আমার ক্ষমা চাইতে এসেছো? তখন ইন বলে কি করেছি আমি? তখন টিম লিডার রেগে যায় আর বলে আগে জং এর সমস্যা সমাধান করা যাক, তারপর সব দেখা যাবে। এখন ডিটেকটিভ নান এবং কিহুন জংকে ধরতে গেছে, আমাদের তাদের সম্পর্কে আপডেট জানতে হবে। এখন একদিকে কিহুন ও নান যেতে থাকে ইউনকে বাঁচানোর উদ্দেশ্যে, আর অন্যদিকে জং ইউনকে বলে কেউ আমাকে বিশ্বাস করেনি, এর আগেও আমি সবাইকে বলেছি তারা মারা যাবে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। তখন ইউন বলে তুমি কি বলতে চাচ্ছ? তখন জং বলে তুমিও আমাকে বিশ্বাস করো না, তুমি এখন কার সাথে কথা বললে? তখন ইউন বলে আমি এখন শুধু নিজেকে বিশ্বাস করি। তখনই রিমাইন্ডার বেজে ওঠে আর জং বলে তোমার সময় শেষ, এখন মরার সময়। ইউন তখন পালাতে থাকে, সে ভাবতে থাকে জং তাকে মারতে চাচ্ছে। তখনই জং বলে প্লিজ ইউন আমাকে বিশ্বাস করো। তখনই দেখা যায় কিহুন চলে আসে সেখানে। কিহুন তখন জংকে বলে একদম নড়বে না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো আর ইউনকে যেতে দাও। তখনই দেখা যায় জং ছুরি বের করে। ডিটেকটিভ কিহুন তখন জংকে ছুরি নামিয়ে রাখতে বলে, কিন্তু জং কথা না শুনলে কিহুন বলতে থাকে তুমি আমার কথা শোনো, না হলে কিন্তু শুট করে দিব। তখনই জং বলে আমি এটা করতে পারবো না। তখন কিহুন বলে কেন পারবে না? তুমি কি চিন্তিত যে তোমার মৃত্যুর ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাবে? এসবই তো তুমি ইউনকে বলেছো তাই না? আসল কথা তো তুমি কোনো ভবিষ্যৎবাণী করছিলে না, তুমি আগে থেকেই পরিকল্পনা করেছিলে এসব হত্যাকাণ্ডের। এরপর কিহুন বলে ইউনি তোমাকে এখানে এনেছে, সেই আমাকে ইনভেস্টিগেশনে সাহায্য করেছে, বুঝতে পেরেছো? তোমার খেলা শেষ। খুনি জং। তখন জং বলে আপনি খুনি স্যার, আপনি সেই মেয়েগুলোকে খুন করেছেন। এটা বলেই জং তার উপর আক্রমণ করতে আসলে কিহুন গুলি করে দেয় তাকে। জং আহত হয়ে পড়লে কিহুন ইউনকে বলে তুমি ঠিক আছো তো? ইউন বলে যে হ্যাঁ সে ঠিক আছে। তখন কিহুন বলে আমার আরো আগে আসা উচিত ছিল। এরপরে ইউনের ফোনে 12টা বাজার অ্যালার্ম বাজে। তখনই ইউনের মনে পড়ে জং বলেছিল তার ঘড়ির সময় অনুযায়ী সে 12টায় মারা যাবে। ঠিক তখনই দেখা যায় কিহুনের আচরণ হঠাৎ করেই পাল্টে যায়। সে তখন ইউনকে বলে শুভ জন্মদিন ইউন, আমি তোমার জন্য একটা উপহার প্রস্তুত করেছি, তোমার তো আমাকে ধন্যবাদ জানানো উচিত এবং সেই উপহার গ্রহণ করা উচিত। তুমি তো বলেছিলে তোমার জন্মদিন, কিন্তু তখন ব্যস্ত থাকায় তোমাকে তো গিফট দিতে পারিনি, তাই ভাবলাম এখনই দিয়ে দিই। তো তার এমন অদ্ভুত কথাবার্তা আর আচরণ দেখে ইউনের কেমন যেন লাগতে থাকে। তাই সে কিহুনকে জিজ্ঞেস করে আপনি কি সেই মেয়েগুলোকে হত্যা করেছেন? কেন করেছেন এসব? তখন কিহুন বলে খারাপ মানুষকে সরিয়ে দিতে, আমার দায়িত্ব নাগরিকদের রক্ষা করা এবং ক্রিমিনালকে হত্যা করা। ইউন তখন বলে সেই মেয়েগুলো তো কোনো ভুল করছিল না। কিহুন তখন বলে তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ যে তারা নির্দোষ ছিল? তুমি বলো মেজ ক্লাব ভালো নাকি খারাপ? ইউন তখন বলে আপনি কি সম্পর্কে কথা বলছেন? তখন কিহুন বলে মেজ ক্লাবে এই পৃথিবীকে নষ্ট করে দেওয়া খারাপ আর দুর্নীতিগ্রস্ত লোকেরা এক হয়, আর যেই লোকেরা চো হেংডোর আন্ডারে কাজ করে তারা সকলেই শয়তান, কিন্তু পুলিশ টাকার লোভে অন্ধ হয়ে সত্যকে এতদিন গোপন করে রেখেছিল। ইউন তখন বলে কে আপনি, আর এসব বিচার করার দায়িত্ব কে দিয়েছে আপনাকে? তখন কিহুন বলে তুমি কি মনে করো তুমি প্রায়শ্চিত্তের যোগ্য? ইউন তখন বলে প্রায়শ্চিত্ত কিসের জন্য? আমি তো তেমন কিছুই করিনি। আমি যখন জানতে পেরেছি ওই ক্লাবে নর্মাল ডেট ছাড়াও আরো অনেক কিছু হয়, তখন তো আমি সেখান থেকে সরে এসেছি। কিন্তু কিহুন তো এসব মানতে নারাজ, তাই সে একটা পৈশাচিক হাসি দিয়ে তাকে মারতে আসে আর বলতে থাকে তোমাকে তো মরতেই হবে, তুমি এখন দেখতে থাকো যে তোমার মৃত্যু কিভাবে হয়। এরপরে কিহুন ইউনকে বুকে ছুরি চালিয়ে দেয়। ইউন তখন ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে, আর ঠিক তখনই জং উঠে পড়ে আর আক্রমণ করে কিহুনের উপর।
অর্থাৎ গুলি লাগলেও সে মারা যায়নি। এরপরই সে কিহুনকে মেরে ফেলতে গেলে ইউন তাকে থামায়। সে বলে, তুমিও কি অপরাধ করে তার দলের হতে চাও? কথা শুনেই জং তাকে ছেড়ে দেয়। এরপরই পুলিশ টিম কিহুনকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ তারা টের পেয়ে গিয়েছিল কিহুনই আসল খুনি। তখন ইউন জংকে বলে, তুমি কিভাবে এখনো বেঁচে আছো? তখন জং বলে, আমি নিজেরও ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম, তাই আমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম। এরপরই জং এবং ইউনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন জং ইউনকে বলে, 1 বছর আগে আমার গার্লফ্রেন্ড মারা গিয়েছিল। আমি তার মৃত্যুর আগেই ভবিষ্যৎ দেখেছিলাম, কিন্তু আমি কিছুই করতে পারিনি, কারণ আমি তখন ভবিষ্যৎ দেখতে পেলেও সঠিক সময়টা দেখতে পেতাম না। আমি আমার গার্লফ্রেন্ডের জন্য একটা ড্রেসও এনেছিলাম। মৃত্যুর দিন সেই ড্রেসটা রক্ত মাখা ছিল। আমি এত কিছু সহ্য করতে পারছিলাম না। এরপরই আমার গার্লফ্রেন্ডের ফিউনারেলের দিন আমি আর একটা মৃত্যুর ভিশন দেখতে পাই। সেটা আমার গার্লফ্রেন্ডের বন্ধুর মৃত্যুর ভিশন ছিল। আমি সেই বন্ধুকেও বাঁচাতে পারিনি, কারণ তারা আমার কথা বিশ্বাস করেনি। তারপর পরবর্তীতে আমি এটাও খুঁজে বের করি যে যারা যারা মারা গেছে তারা সবাই আমার গার্লফ্রেন্ডের ক্লাবে অর্থাৎ মেজ ক্লাবে কাজ করত। এরপর আমি মেজ ক্লাবের বাকি সদস্যদের খুঁজতে শুরু করি। এরপর সে আরো বলে, ওই সময় আমার মাথায় একটা আইডিয়া কাজ করেছিল। আমি যদি কিলারের সামনে যাই তাহলে তো আমি কাউকে বাঁচাতে পারবো না, তাই আমি তোমাকে খুঁজে বের করি। যখন আমি তোমাকে দেখেছিলাম তখনই আমি আবার মৃত্যুর ভিশন দেখতে পেয়েছিলাম, আর সেই ভিশনে আমি তোমার মৃত্যুর সময় নিজেকেও সেই জায়গায় দেখেছি। আমি বুঝতে পেরেছি আমার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে, যেখানে আমি নিজেই উপস্থিত থাকবো। তখন ইউন বলে, আর এই কারণেই তুমি আমাকে ফলো করছিলে, কারণ তুমিই একমাত্র ব্যক্তি যে আমার হত্যার সময় সেখানে ছিলে। তুমি তো আমার ভাগ্য পরিবর্তন করে দিলে। জং বলে, সত্যিই কি ভাগ্য পরিবর্তন করে ফেলেছি আমরা? তখন ইউন বলে, তোমার সামনেই তো সব থেকে বড় প্রমাণ আছে, এই যে আমি এখনো বেঁচে আছি। এরপরই জংকে রাস্তায় হাঁটতে দেখা যায়। তখন সে বলে, জীবন কোনো প্রশ্ন ছাড়াই চলে যায়, কোথায় যে শেষ হবে তা জানা যায় না। এরপরই সে ট্রাফিক সিগন্যালে দাঁড়ায়। ঠিক তখনই অপর দিক থেকে আমাদের গল্পের নায়িকাও আসতে থাকে। গ্রিন সিগন্যালের সময় যখন তারা রাস্তা পার হচ্ছিল তখন তারা আবারও একে অপরকে দেখতে পায়। তখন ইউন বলে, আমি জানতাম একদিন আমাদের আবারও দেখা হবে। এটা শুনে জং হাসে আর বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। এরপরে ইউন জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এখনো মানুষের মৃত্যুর ভিশন দেখতে পাও? জং বলে, না, এখন আমি সেসব আর দেখতে পাই না। তখন ইউন বলে, তবে আমার তো জানার ছিল যে আমি কবে মারা যাব। এর উত্তরে জং বলে, আমরা যখন শেষবার দেখা করেছিলাম তখন আমি একটা সুন্দর ভিশন দেখতে পাই, যেখানে তুমি অনেক বয়স্ক হয়ে গেছো আর তোমার অনেক বড় একটা ফ্যামিলি রয়েছে। আর তুমি যখন বেডে শুয়েছিলে তোমার পাশে তোমার হাজবেন্ডও ছিল, তবে সেটা আমি না, অন্য কেউ। আর আমার মনে হয় তুমি অনেক ভালো থাকবে জীবনে। আর হ্যাঁ, 60 বছর পরই তুমি মারা যাবে, তাই ততদিন নিজের জীবন উপভোগ করো। তো এই সবকিছু শুনে ইয়োনও অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।